আমার সমস্ত ব্লাডগুলোকে ধুয়ে দেওয়া হয়। তারপর আমার অসুস্থ যন্ত্রণার জন্য আমি একটু হাসপাতালে যাওয়ার জন্য যে আপনার ডিউটি অফিসার আছেন তিনাকে আমি বললাম, তিনি কোনো গুরুত্বই দেননি। তিনি আমাকে জিজ্ঞেস করলো, আপনার কাছে পয়সা নেই? আমার কাছে পয়সা নেই। তো বেশ কিছুক্ষণ বসিয়ে রাখার পরে আমাকে বাড়ি চলে যাওয়ার একটা সাদা জিডিতে লিখে দিয়ে কিন্তু বাড়ি পাঠিয়ে দিলেন। তারপর আমি ভয়ে কিন্তু হাসপাতালে যেতে পারিনি। তার পরের দিন আমার আত্মীয়কে নিয়ে আমি হাসপাতালে চিকিৎসাধীন হই। আমি তারপরে বর্ধমান পুলিশ সুপার সাহেবের কাছে আমি দ্বারস্থ হই। তেনার কাছে আমি লিখিত অভিযোগ জানাই। আমার সঙ্গে আমার আইনজীবী ফারহান মোরসালিন তিনি গিয়েছিলেন। তারপর আপনার সেই জিডি এসপি সাহেবের আপনার সেই কাগজ নিয়ে আমি বাড়ি আসি। তারপরে আপনার বেশ কিছুদিন পর আবার আমাকে থানা থেকে কয়েকবার ফোন করে যে সাহেব আপনি ফোনটা কাছে রাখবেন, যেসব দুষ্কৃতী তাদের নাম ধামগুলো নিলেন এবং যে ডিউটি অফিসার জয়দেব বাবু ছিলেন তিনি নিজে আমাকে কথা দিলেন যে পুলিশ এর অ্যাকশন অবশ্যই নেবেন। আমি পুলিশের অপেক্ষাতে কিন্তু ছিলাম, কিন্তু আজও পর্যন্ত কোনো অ্যাকশন নেয়নি। ঘটনাটি কত তারিখ ঘটেছে? ঘটনাটা হয়েছে আপনার 28শে ডিসেম্বর 2025। তারপর আপনার এসপি সাহেবের কাছে এফআইআর করে আসার পর খবরটা যখন ভাইরাল হয় তার পরের দিন আপনার 31 তারিখে আমার বাড়ির দরজায় আবার কয়েকজন তৃণমূলের দুষ্কৃতীরা আমাকে অ্যাটাক করে এবং বাড়িতে গালাগালি দেয়। আমি বাড়িতে ছিলাম না, আমার স্ত্রী বাড়িতে ছিল। আমাকে ফোন করে বললে এই ব্যাপার। আমি সঙ্গে সঙ্গে আইসিকে ফোন করি। আইসি যথারীতিভাবে তার স্টেপ নিয়েছেন। তারপরে আপনার 18ই জানুয়ারি 2026 রাত 2টোর সময় আমার ঘরে আগুন লাগিয়ে দেয়। কারা লাগালো আগুন? আগুন যারা আপনার এই তৃণমূলের কয়েকজন এরকম আমার দরজায় বলে গেছে যে আমি আগুন লাগিয়ে দেবো, বোম মারবো, জানে মেরে দেবো, এরকম হুমকি দিয়ে গেছেন। তো আগুন কে লাগিয়েছে সেটা কিন্তু আমি দেখিনি। আমি তার পরের দিনই আমার মক্কেল উকিল সাহেবকে নিয়ে, ফারহান সাহেবকে নিয়ে আমি মন্তাসর থানায় আইসি সাহেবের কাছে যাই, দ্বারস্থ হই। তিনি কথা দিয়েছিলেন যে আমি এদের স্টেপ অবশ্যই আমি নেব। তারপর আমি জানি না আমার উকিল সাহেবের সঙ্গে আইসি সাহেবের কী কথা হয়েছে। তারপর আজকে আমি কলকাতায় মাইনরিটি সেলে এসেছিলাম ওনার কাছে লিখিত অভিযোগ জানানোর জন্য। তিনি অভিযোগ নেন নাই, তিনি অস্বীকার করলেন, তিনি ঘুরিয়ে দিয়েছেন। এইবার আমার উকিল সাহেব মোরসালিন ফারহান সাহেব তিনার উপর আমি দায়িত্ব দিয়েছি। তিনি যথারীতিভাবে তিনি সুবিচার আমাকে পাইয়ে দেবেন, উনি কিন্তু আমাকে আশা ভরসা দিয়েছে। আমি একটা শেষ প্রশ্ন করতে চাই, কোন সম্পত্তি, কোন ওয়াকফ সম্পত্তির জন্য এই ঘটনাটি ঘটেছে আপনার সাথে? সেই ওয়াকফ সম্পত্তির নাম? ওয়াকফ সম্পত্তি ওয়াকফ খানকাবাড়ি শাহজাদপুর। এই সম্পত্তি হচ্ছে গরিব মিসকিনদের সম্পত্তি, এটা কোনো মসজিদের সম্পত্তি নেই। আর এই সম্পত্তি হচ্ছে আমার বাপদাদা নানাদের সম্পত্তি। এই সম্পত্তি গরিব মিসকিনদের জন্য কিন্তু ওয়াকফ করে গেছেন। সেই সম্পত্তি বর্তমানে আজকে তৃণমূলের যারা আছে তারা তসরুপাত করে, তারা আত্মসাৎ, তারা কোনো বোর্ডের সঙ্গে যোগাযোগ নেই, জোর জুলুম করে তারা কিন্তু আপনার মানে তারা দখল করে নিয়েছে, তারা দখল করে চাষবাস করছে। সমস্ত সম্পত্তিটাই 42 বিঘা সম্পত্তি তিনারা কিন্তু
জোর করে চাষবাস করছে। তার নাম্বার কত ওয়াকফ সম্পত্তি? নাম্বার হচ্ছে 700 কত নাম্বারটা, ওটা দেখে দিন। ঠিক আছে, কিছু নাম্বারটা দিয়ে আছে। নাম এবং পরিচয়টা বলুন। আমার নাম হচ্ছে হাফেজ আবদুল্লাহ, আমি একজন মসজিদের ইমাম। মাদ্রাসা মসজিদ শাহজাদপুর, কোন জায়গা? শাহজাদ মন্তস্বর, বর্ধমান। বামনপাড়া পঞ্চায়েত, শাহজাদপুর গ্রাম। মানে এখন পর্যন্ত যে এফআইআর দেখাতে পারলেন না আপনারা এসপির কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন, এখন কি মামলা কি করেছেন? বিস্তারিত ঘটনা কি বলেন? দেখুন, প্রথম কথা হচ্ছে এটা ওয়াকফ সম্পত্তি। তৃণমূলের দুষ্কৃতীরা এবং তথাকথিত তৃণমূলের যারা নেতৃত্ব আছেন তারা কিন্তু জোর করে চাষবাস করে খাচ্ছেন। তারই নিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা। মসজিদের একজন ইমাম সাহেব মানুষ, একজন সবথেকে বড় কথা হচ্ছে তিনি একজন জাতির তাজ আমাদের। সেই ইমাম সাহেব হিসেবে গ্রামের সকল জনসাধারণকে সঙ্গে নিয়ে তিনি গিয়েছিলেন সেই সমস্যার সমাধান করতে থানায়, আইসি। এটা একটা স্বাভাবিক ম্যাটার। যাই হোক, আইসির সঙ্গে কি হয়েছে জানি না আমি। ওখান থেকে ওনাদেরকে কিছুজন নিয়ে গেছেন পঞ্চায়েত সমিতির সভাপতি, ওখানকার একজন তৃণমূল নেতা আহমদ হোসেন শেখ। দুঃখের বিষয় তিনিও একজন মুসলিম। তিনার কাছে গিয়েছেন, সেখানে কথা কাটাকাটি হয়েছে এবং তারপর দেখা গেছে গ্রামবাসী সহ এই ইমাম সাহেবকে মারধর করেছে। কিভাবে মারধর করেছে? আহমদ হোসেন শেখ নিজে গালে থাপ্পড় মেরেছেন, কোনো একজন বাঁশ দিয়ে মাথায় মেরেছে, এমন মাথা ফেটে গেছে, তার ছবি আপনাদেরকে আমরা দিয়েছি। শুধু তাই নয়, এমনভাবে চড় মেরেছে, সেই গালে কিন্তু চড় বিগত 2 দিন আমরা দেখতে পেয়েছি। সেটা ঘটনাটা ঘটেছে 28শে ডিসেম্বর। তারপর তিনি থানায় গিয়েছেন, থানায় কিন্তু একটা জিডি দিয়ে ছেড়ে দিয়েছে। ইনফ্যাক্ট থানা কিন্তু কোনো রকম মেডিকেল চেক আপের জন্য হসপিটালেও নিয়ে যাননি। পরবর্তীতে তিনি একদিন পর হসপিটালেতে গিয়েছেন, সেখানে দেখিয়েছেন, তারা একটা রিপোর্ট করে দিয়েছে। তারপরে আমাকে কোনো এক মারফত, উনি ভয়ে জানাতে পারেননি, ঘর থেকে বেরোতে পারেননি, কোনো এক মারফত আমাকে বলে এরকম একটা ঘটনা ঘটেছে মন্তেশ্বরে। তো আমি সঙ্গে সঙ্গে ওনাকে আমি ফোন করলাম যে কী হয়েছে। তো উনি ভীত অবস্থায় বাড়িতে ছিলেন যে হয়েছে, আমাকে জানালেন। আমি বললাম আপনি ইমিডিয়েট আসুন। আমি থানাতেও ফোন করেছিলাম, কোনো রকম আমি রিপ্লাই পাইনি। এসে আমি এসপি সাহেবের কাছে এসে একটা লিখিত কমপ্লেন আমি দিলাম এবং সেখানে লিখিত কমপ্লেন দেওয়ার পর আমি যথাকথিত পুলিশ, আমি সেখানে আইসির সঙ্গে কথা হয়েছিল, আইসি ওনাকে নিজে ফোন করেছেন যে আমরা ব্যবস্থা নেব। দেখুন, আমি একজন আইনজীবী হিসেবে কিন্তু পুলিশের ওপর বা থানার ওপর একটা কিছুটা হলেও তার উপর একটু ভরসা করাটা আমাদের আইনত অধিকার আছে, করতে হবে। পরবর্তী ক্ষেত্রে যখন আমরা যেহেতু এসেছিলাম, এসপিকে কমপ্লেন করেছি, বিষয়টা যখন জানাজানি হয়, আপনি শুনতে পেলেন ইনার বাড়িতে গিয়ে রীতিমতো ধমকানি চমকানি এবং বোম মেরে উড়িয়ে দেবো, রাস্তায় যেখানে পাবো সেখানে মারবো এবং বাড়িতে আগুন লাগিয়ে দেবো, এই কিন্তু হুমকিটা দেয়। আমি সঙ্গে সঙ্গে ওনাকে বললাম আপনি কিন্তু আইসিকে জানান বিষয়টা, উনি জানিয়েও ছিলেন। তারপরে কিছুদিন পর আবার শুনতে পাচ্ছি আমরা যে তার নাকি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আমি সেই খবরটা সঙ্গে সঙ্গে শুনে আমি পরের দিনই আমি সেখানের থেকে ওনার কাছে গেলাম, ওনাকে নিয়ে আইসির সঙ্গে দেখা করলাম যে এই যে বিষয়টা দীর্ঘদিন ধরে হচ্ছে, একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, তার থেকেও বড় কথা তিনি একজন ইমাম, একটা গ্রামের ইমাম, মানে সেই গ্রামের সর্বোচ্চ নেতৃত্বের নাম হচ্ছে সেই মসজিদের ইমাম। সেই ইমামকে মারছেন তথাকথিত কয়েকজন তৃণমূলের নেতা, বা তারাও একরকম মুসলিম মানুষ নিজেকে বলে দাবি করে। আইসিকে জানালাম, আইসি বললেন ঠিক আছে আমরা ইমিডিয়েট ব্যবস্থা নেব। তারপর আমি শুনতে বললাম যে পুলিশ ভ্যান যাচ্ছে, 2 দিন 3 দিন রাউন্ড করেছে, কিন্তু কোনো রকম এফআইআর পর্যন্ত করেনি। যাই হোক, তিনি ভীত সন্তুষ্ট বোধ, তিনি কিন্তু বাড়ি থেকে বেরোতেও ভয় করছেন যে এরপর কি জানি না হয়। তারপর আমি বললাম যে আমাদের যেহেতু আমরা সত্যি বলা বাহুল্য যে সংখ্যালঘুদের দিয়ে রাজনীতি কিন্তু বরাবরই হয়ে থাকে, আমরা সবাই জানি, সবাই যেন সংখ্যালঘুরা মাসিহা হিসেবে প্রতিটা দলই চেষ্টা করে আমরা সংখ্যালঘুর মাসিহা, সেই হিসেবে আমি বহুজনকে জানাই এবং আজকে এসেছিলাম মাইনরিটি কমিশনের চেয়ারম্যান আহমদ হাসান ইমরান সাহেবের কাছে, তাকে লিখিতরে জানালাম, দেখালাম। তিনি বললেন এটা আমাদের বিষয় নয়। আমি তার সঙ্গে কোনো রকম তর্ক বিতর্ক না করে আমি কিন্তু ফিরে চলে এসেছি। তার কারণ হচ্ছে একটাই, যে এরপর কিন্তু একটাই, সেটা আমাদের ভরসা, তার নাম হচ্ছে কোর্ট, তার নাম হচ্ছে আদালত। তাই আমরা আপনাদের মাধ্যমে তাঁর সুবিচারের উদ্দেশ্যে জনগণের কাছে আহ্বান করছি এনার পাশে দাঁড়ানোর জন্য, 1 নম্বর। দ্বিতীয় কথা, আমরা যে এরপর কোর্টে যাব, সেই কোর্টে গিয়ে আদালতের কাছে ইনার ন্যায় চাইব।
এটাই হচ্ছে আমার পরবর্তী স্টেপ। মানে আদালতে মামলা করছেন আপনারা? অবশ্যই করতে বাধ্য। পুলিশ যখন কোনো রকম স্টেপ নেয়নি, আমরা মাইনরিটি কমিশনে এসেছি কারণ তিনি সরকারের সেটা একটা অংশ। সরকার যখন নেয়নি, আর তার থেকেও বড় কথা যারা করেছেন তারা হচ্ছে শাসক দলের তথাকথিত নেতৃত্ব। একজন পঞ্চায়েত সমিতির সভাপতি মানে সে সেই এলাকার একটা গার্জেন বলা চলে। সে যেই হোক, সে এই ঘটনাটা ঘটিয়েছে একটা ইমাম সাহেব মানুষ, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, তার মাথায় টুপি মুখে দাড়ি, তাকে মারছে। এর থেকে ঘৃণার কাজ আমার মতে হতে পারে না। তাই এরপর আমাদের অপশন নেই কোর্ট ছাড়ার, আমরা আদালতের কাছে যেতে বাধ্য। সরকার তো দেখবে না, সরকার হয়তো কি বলবো আর তার থেকেও বড় কথা, আমি নিজেও একটা বিভিন্ন ওয়াকাফ নিয়ে বিভিন্ন সময় আমরা কাজ করে থাকি। ইনিও কিন্তু সর্বোপরি আন্দোলনটা কোনো কারোর সঙ্গে ঝামেলায় যায়নি, তিনি ওয়াকাফ সম্পত্তির রক্ষার্থে তিনি গিয়েছেন। এর থেকে বড় কথা কি হচ্ছে? আর এখন আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রাল গভর্নমেন্ট, বিজেপি সরকার কিন্তু ওয়াকাফের এগেনস্টে কালা আইন নিয়ে আসছেন। সেখানে আমরা দেখতে পাচ্ছি রাজ্য সরকার তাদের এগেনস্টে বলছেন, ঠিক কথা। কিন্তু একটা সংখ্যালঘু সম্প্রদায়ের ইমাম মানুষ যখন সেই জায়গায় সংখ্যালঘুর ওই রক্ষা করতে যাচ্ছেন ওয়াকাফ সম্পত্তি, সেই ইমাম সাহেবকে মারছেন, কিন্তু সরকার কোনো রকমভাবে তার দায়ভার কিন্তু নিচ্ছেন না। তাই আজকে আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাইছি যে এর সুন্যায় যাতে পাই আমরা তাড়াতাড়ি। বিশেষ করে ইমাম সাহেব মানুষ একজন গরিব মানুষ, তার ঘরকে পুড়িয়ে দিয়েছে। তার ঘর পুড়ে আপনারা দেখলে আমি মানে কি বলবো, আপনাদের চোখে হয়তো জল চলে আসবে যে তার ঘরের অবস্থাটা দেখলেও, মানে আমার নিজস্ব আমি দেখেছি যে কি অবস্থা। যাই হোক, আপনাদের মাধ্যমেও কিন্তু আমরা সাহায্যের অভ্যর্থনা চাইছি। ধন্যবাদ। রেডি রেডি। কি ঘটনা ঘটেছিল আপনার সাথে, কেন আপনাকে মারধর করা হচ্ছে? ঘটনা বলতে আপনার ওয়াকাফ সম্পত্তি নিয়ে বেশ কয়েক বছর ধরে একটা ঝামেলা চলছে গ্রামের মধ্যে। সেই ঝামেলা মেটানোর জন্য থানায় ডাকা হয়েছিল। সেখানে থানার আইসি ডাকেন, ডাকার পরে হয়তো 10-15 মিনিট মতো থানার ভেতরে আলোচনা সাপেক্ষে বাইরে চলে যাওয়ার জন্য বলেন। তারপর গ্রাম পঞ্চায়েতের সভাপতি তিনি বললেন যে বিডিও অফিসে, সেখানে পঞ্চায়েত সমিতির যে সভাপতি আছেন আহমদ শেখ, তিনি এটাকে মিটিয়ে দেবেন। সে মেটানোর জন্য কিন্তু গ্রামবাসীকেও ডেকে নিয়ে গেলেন। গ্রামে যাদের সম্পত্তি আপনারা ওই ওয়াকাফ নিয়ে ঝামেলা, বেশ কিছু মানুষকে, তার সঙ্গে আমিও গিয়েছিলাম। তারপরে কোনো একটা কথা কাটাকাটি নিয়ে সেখানে গ্রামবাসীর ওপরে কিন্তু অত্যাচার মারধর শুরু হয়। আমি সেই সময় কিন্তু দাঁড়িয়েছিলাম পাশেতে। তারপর ওদের মারধর হয়ে যাওয়ার পরে আমি যখন বেরিয়ে চলে আসছি, সেই অবস্থায় আমার গ্রামের তৃণমূলে যারা নেতা আছে আমাকে বেধড়ক মারধর করে এবং মাথা ফাটিয়ে দেওয়া হয়। তারপরে পঞ্চায়েত সমিতি যে সভাপতি আহমদ শেখ আছেন, তিনি কিন্তু আমার গালে কয়েক চড় মারেন। আমি বললাম কি আমার অন্যায়, সে অন্যায় কিন্তু বলতে পারিনি। তারপরে রক্তাক্ত অবস্থায় আমি থানায় যে